রাশফোর্ড রকেটে কাসেল ভাঙলো বার্সেলোনা, কিন্তু জয়ের নায়ক আসলে কারা? জার্মানিতে চলছে ইংলিশ বন্দনা, তুরিনে ৮ গোলের ড্রামা। দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি। রিয়াল মাদ্রিদের ম্যাচে ফিরে এলো বিতর্কিত পেনাল্টি, পিএসজি দেখালো ওয়াই দে আর চ্যাম্পিয়ন্স। এমন অনেক কিছুই ঘটেছে চ্যাম্পিয়ন্স লিগে। টানা 18টা ম্যাচ দেখা শেষে নিশ্চয়ই আপনি এই 3 দিনে এর সবকিছুই জেনে গেছেন। চলুন তবু আমরা কথা বলি চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। কি ঘটলো, আরো কি ঘটবে সামনে, তার সবকিছুই থাকছে। যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, পেদ্রি। হ্যাঁ, বার্সেলোনা জয়ের নায়ক অবশ্যই মার্কাস রাশফোর্ড, কিন্তু আমরা কথা বলতে চাই কেন পেদ্রিকে নিয়ে। পয়েন্টটা আমরা শুরু করতেই চাই আসলে পেদ্রিকে দিয়ে। নিউক্যাসলের মাঠ সেন্ট জেমসেস পার্কে বার্সেলোনা ভালোই খেলছিল, কিন্তু গোলটা তারা আদায় করতে পারছিল না। সেকেন্ড হাফে যখন গোল দুটো এলো, প্রথমে মার্কাস রাশফোর্ড তিনি গোলের খাতা খুললেন বার্সেলোনার জার্সিতে। ইংল্যান্ডে ফিরেই সেটা ছিল হেডে, এর পরেরটা রকেট, বুলেট অথবা মিসাইল, আপনি যাই বলেন না কেন সবকিছুর সঙ্গে দারুণ ফিটিং। মার্কাস রাশফোর্ডের ওই 2 গোলটা বার্সেলোনাকে জেতাতে যতখানি সাহায্য করেছে, একই সঙ্গে সম্ভবত বার্সেলোনার মিডফিল্ডটা সমান ক্রেডিট পাবে, আর ওই কৃতিত্বে সবার ওপরের নামটা থাকবে সম্ভবত পেদ্রির। আপনি ম্যাচটা এবার শুরু থেকে একবার কল্পনা করুন। নিউক্যাসল ইউনাইটেড হাই প্রেস করছে, বার্সেলোনা সেটা কন্টেইন করার চেষ্টা করছে, কিন্তু বার্সেলোনা গোল করতে পারছে না। এরকম সময় আপনার যখন ম্যাচের কন্ট্রোল নেওয়া লাগবে, তখন সেই কন্ট্রোল নেওয়ার কাজটা করেছেন পেদ্রি। এই সিজনটা যেভাবে কাটাচ্ছেন বা যেভাবে শুরু করছেন, সেটা আগের সিজনের ফর্মটাই তিনি হয়তো টেনে এনেছেন, কিন্তু এই প্রথম দিকটায় অর্থাৎ সিজনের প্রথম দিকটায় সম্ভবত আলাদা করে নজরটা পেদ্রি কাটছেন। শুধুমাত্র যে আমাদের নজর তিনি কাটছেন তা নয়, সম্ভবত এই 2000 সালের পরে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার পল স্কোলস বা অনেকের মতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিডফিল্ডারদের কাতারে যিনি থাকবেন, সেই পল স্কোলস বলছেন তিনি পর্যন্ত পেদ্রির ভক্ত হয়ে গেছেন। ফার্স্ট হাফের খেলা দেখলে আপনি অবশ্য পেদ্রির সঙ্গে ফ্র্যাঙ্কি ডিয়ং এর ভক্ত সম্ভবত বনে যাবেন। এবং একবার ভেবে দেখুন, নিউক্যাসলের মিডফিল্ড যথেষ্ট স্ট্রং। সে জায়গায় কে খেলেন? সান্দ্রো তোনালি, ইতালিয়ান, গিমারেশ, জোয়েলিংটন, তাদের এগেইনস্টে যখন আপনার এই রকম ব্র্যান্ডের মিডফিল্ডার ম্যাচ বের করে আনবেন, সেটা আপনার মিডফিল্ডারদের শ্রেষ্ঠত্বের কথা হয়তো বলে। সেকেন্ড হাফেও একই ধারাবাহিকতায় খেলে গেছেন পেদ্রি। ইনফ্যাক্ট যখন ম্যাচ 90 মিনিট পেরিয়ে গেছে, 2-1 স্কোর লাইন হয়ে গেছে, তখনও যখন বলটা ধরে রাখা দরকার বার্সেলোনার, সেই কাজটা করেছেন বার্সেলোনার ট্যালিসম্যান। এবং এই ম্যাচে রাশফোর্ড যতখানি নায়ক, সম্ভবত ততখানি নায়ক পেদ্রিও। আরেকজনের কথা ভুলে গেলে অবশ্য চলবে না, বার্সেলোনার নতুন গোলকিপার হুয়ান গার্সিয়া, তিনিও বেশ ভালো কিছু সেভ করেছেন। সেভের পাশাপাশি তার বল ডিস্ট্রিবিউশন অথবা হাইলাইন ডিফেন্ডিং এর সঙ্গে তার যে মানিয়ে নেওয়া, সেটা বোধহয় অনেকের বেশি নজর কেড়েছে। বার্সেলোনা তাদের চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা করেছে দারুণভাবে 2-1 গোলে নিউক্যাসলকে হারিয়ে। যে ম্যাচে আলো কেড়েছেন মার্কাস রাশফোর্ড, কিন্তু ওই আলোর সঙ্গে আছেন পেদ্রিও। এবং সেই কথাই ম্যাচ শেষে বলছেন অ্যান্থনি গর্ডন, নিউক্যাসল ফরওয়ার্ড। তিনি বলছেন, সত্যি বলতে এইভাবে বল পজিশন ধরে রাখা কোনো দলের সঙ্গে খেলার কোনো পূর্ব অভিজ্ঞতাই আমাদের ছিল না। চেলসি, ম্যান সিটির বিপক্ষে আমরা খেলেছি, কিন্তু তারাও এই মাত্রার নয়। যে মাত্রায় বার্সেলোনা বল কন্ট্রোল করেছে, সেই মাত্রার কোনো টিমের এগেইনস্টে প্রিমিয়ার লিগে অন্ততপক্ষে গর্ডনরা খেলেন নাই। ম্যাচ শেষে এটা স্বীকার করতেও তাদের কোনো রকম কোনো দ্বিধা ছিল না। বার্সেলোনার মিডফিল্ড মাস্টার ক্লাস বার্সেলোনাকে পাইয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে দারুণ এক জয়। এবার চলুন আমরা চলে যাই পয়েন্ট নাম্বার 2-তে, দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি। দ্য গুডের ভেতরে অনেকেই হয়তো থাকবেন। আমরা শুরু করি আগের রাতের ম্যাচ দিয়ে, অর্থাৎ এর্লিং হল্যান্ডকে দিয়ে। এর্লিং হল্যান্ড গোল করেছেন নাপোলির এগেইনস্টে, এবং ওই গোলে তিনি 50 গোলের মাইল ফলক ছুঁয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে। 50টা গোল ছুঁতে সবচেয়ে কম ম্যাচ লেগেছে এখন এর্লিং হল্যান্ডের। তার মানে এটা আরেকটা চ্যাম্পিয়ন্স লিগ রেকর্ড। এবং তিনি কাদেরকে পেছনে ফেললেন? রুড ফন নিস্টেলরয়, লিওনেল মেসি, রবার্ট লেভানডস্কি, কিলিয়ান এমবাপে, তারা সবাই 50 গোল করেছেন এর্লিং হল্যান্ডের চেয়ে বেশি সংখ্যক ম্যাচে। এবং দ্বিতীয়তে থাকা নিস্টেলরয়ের সঙ্গে তফাৎটাও দেখুন না, মানে 49 ম্যাচে 50 গোল করে ফেলেছেন হল্যান্ড, আর 62 ম্যাচ লেগেছিল ফন নিস্টেলরয়ের। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোদের লেগেছিল আরও বেশি ম্যাচ। এই ম্যাচে এর্লিং হল্যান্ড ছাড়াও ম্যান সিটির খেলায় অনেক কিছু আপনি খুঁজে পেতে পারেন, তবে এই ম্যাচের মোড়টা সম্ভবত ঘুরে গিয়েছিল যখন লাল কার্ড দেখে নাপোলি ক্যাপ্টেন ডি লরেন্সো
মাঠ ছেড়েছিলেন এবং তারপরে আসলে এই ম্যাচের দ্য ব্যাডটা ঘটে গেছে। ঘটনাটা হচ্ছে এরকম, আন্তোনিও কোন্তেকে তখন একটা বদলি করাতেই হয়েছে ম্যাচের লাগাম ধরে রাখার জন্য এবং সেই বদলিটা শেষ পর্যন্ত করানো হয়েছে কেভিন ডি ব্রুয়নাকে। অর্থাৎ এতিহাদ স্টেডিয়ামে ফিরে তার ওই ম্যাচটা মোটে টিকেছে 26 মিনিট পর্যন্ত, কিন্তু তারপরও এই ম্যাচের সব আলোচনার কেন্দ্রবিন্দুতে কেভিন ডি ব্রুয়নাই ছিলেন। ম্যাচের আগে ম্যাচের পরে দুই ক্ষেত্রেই, ম্যাচের শুরুতে আপনি নিশ্চয়ই টিফুরা দেখেছেন যেখানে ম্যান সিটি ফ্যানরা তাকে রাজা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন, দিনের পর দিন এই দলটাকে টেনেছেন কেভিন ডি ব্রুয়না এবং ম্যাচ যখন শেষ হয়েছে তখন রুবেন দিয়াজ অথবা এর্লিং হল্যান্ডার সম্ভবত চাইছিলেন কেভিন ডি ব্রুয়নার কাঁধে হাত দিয়ে তাকে আবার ম্যান সিটির ড্রেসিং রুমে নিয়ে যেতে, সম্ভবত অনেকের কাছে তেমনটা লেগে থাকতে পারে। ইনফ্যাক্ট রুবেন দিয়াজ তো ছাড়তেই চাইছিলেন না কেভিন ডি ব্রুয়নাকে। ডি ব্রুয়না যখন মাঠ ছাড়ছেন ইতিহাদ স্টেডিয়ামে সবাইকে করতালি দিয়ে, তখন পুরো স্টেডিয়ামে একটাই রব, কেভিন ডি ব্রুয়না। ডি ব্রুয়নার কতখানি ইম্প্যাক্ট সেটা ম্যান সিটি ফ্যানরা স্মরণ করবেন আজীবন, কিন্তু তার এই ফেরাটা আসলে শেষ পর্যন্ত স্মরণীয় হয় নাই। সম্ভবত নাপোলির সঙ্গে ম্যান সিটির ম্যাচটার মজাটাও ওই রেড কার্ডেই শেষ হয়ে গেছে অনেকটুকু। দ্য গুড অবশ্য এখানেই শেষ নয়, দ্য গুডের ভেতরে অবশ্যই লিভারপুল থাকবে। আগে একটা সময় মেন্টালিটি মনস্টার এই কথাটা খুব উচ্চারণ করতেন না ইয়র্গেন ক্লপ, এখন আর্নে স্লটের আন্ডারে সম্ভবত মেন্টালিটি মনস্টার প্রো ম্যাক্সে চলে গেছে লিভারপুল। অন্তত পক্ষে এই সিজনে তারা যে ম্যাচগুলো খেলছে সেটা দেখে তেমনটাই মনে হওয়ার কথা। আতলেতিকোর সঙ্গে এত কঠিন হওয়ার কথা ছিল না ম্যাচটা লিভারপুলের, শেষ পর্যন্ত ম্যাচটা কঠিনই হলো এবং পরে গিয়ে ম্যাচটা বের করে আনলেন ভার্জিল ফন ডাইক এবং ওই হেডারটায় যেখানে তিনি কড়াভাবে মার্কড ছিলেন লেনরম্যানের কাছ থেকে, সেই জায়গা থেকে লাফিয়ে উঠে ওই ধরনের হেডার লিভারপুলের নাম্বার 4-এর, লিভারপুলের ক্যাপ্টেনের অথবা লিভারপুল লেজেন্ডের, সেইটা লিভারপুলকে পাইয়ে দিয়েছে পুরো পাক্কা 3টা পয়েন্ট। এই ম্যাচে 3 পয়েন্ট না পেলে অ্যানফিল্ডের সমর্থকেরা হয়তো হতাশই হতেন, সেই হতাশা তারা কাটিয়ে ফেলেছে এবং এই সিজনটায় ওভাবেই চলছে লিভারপুলের। প্রতিবার তারা একটা সময় যায় 80 মিনিট পর্যন্ত ম্যাচটা একরকম থাকে, এরপরে সেই ম্যাচটা দারুণভাবে বের করে আনার নতুন নতুন ফন্দি থেকে লিভারপুল একের পর এক আবিষ্কার করে যাচ্ছে। দ্য গুডের ভেতরে পিএসজিও আছে, চ্যাম্পিয়ন্স লিগের হোল্ডার্স। তারা যখন আতালান্তার বিপক্ষে ম্যাচটা খেলছে তখন তাদের দলে দুয়ে নাই, তাদের দলে দেমবেলে নাই, ইনজুরির সমস্যা আছে, কাভারাজকেলিয়া খেলবেন কি খেলবেন না এইরকম সংশয়ও ছিল। সেই জায়গা থেকে পিএসজিকে এগিয়ে দেওয়া গোলটা করলেন মার্কিনিউস, সেন্টার ব্যাক। তিনি ওখানে কি করছিলেন, বক্সের ভেতরে ট্যাপ ইন গোল, নাম্বার 9টা যেরকম করেন, এটাই আসলে দিন শেষে লুই এনরিকের খেলার ফিচার। এবং এনরিকে সম্ভবত আগের সিজনের ফর্মটাই টেনে আনতে চাইছেন পিএসজিতে, দলে অনেকেই নাই, কিন্তু তারপরও পিএসজি দুমড়ে মুছড়ে দিয়েছে আতালান্তাকে। কঠিন একটা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজ বা লিগ ফেজ শুরু করার আগে এই 4-0 গোলের জয়টা আমাদেরকে জানিয়েছে পিএসজির ফিক্সচার সামনে যতই কঠিন হোক না কেন, পিএসজি এই ধরনের দুর্দমনীয় অ্যাটাকেই ফুটবলটা সম্ভবত খেলবে। এবং পিএসজির ওই খেলাতে আপনি যদি আরেকটা ব্যাপার খেয়াল করেন, তাদের প্রতিপক্ষ ছিল কারা, আতালান্তা। আতালান্তা কি খাটো কোনো দল, তাদেরকে আপনি এত বেশি ছোট করবেন কি করে, কিন্তু কোনো পাত্তাই পিএসজি দেয় নাই। পিএসজির এই যে পাত্তা না দেওয়ার স্বভাবটা, এইটাই সম্ভবত পিএসজিকে গতবার চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন করেছে, আর এইবার যদি তারা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে সম্ভবত লুই এনরিকের দল এই চ্যাম্পিয়ন্স লিগেও অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখতে পারে। এই দ্য গুডের ভেতরে অনেককে রাখা যায়, আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট 5-1 গোলে গালাতাসারাইকে হারিয়েছে, তাদেরকে রাখা যায়। ইউনিয়ন সান জালুয়ে, তারা ওই প্রথম ম্যাচে পিএসভিকে নাকানি চুবানি খাইয়েছে, তাদেরকে রাখা যায়। কিন্তু সেগুলো একপাশে সরিয়ে রেখে চলুন আমরা দ্য আগলিতে যদি আমরা ফোকাস করি, সেই আগলিটা কে হবেন লিভারপুল ম্যাচেই আতলেতিকো মাদ্রিদের সঙ্গে, যে ম্যাচে দিয়েগো সিমিওনে রেড কার্ড দেখে মাঠ ছাড়লেন। 6 মিনিটের ভেতরে 2 গোল খেয়েছিলেন ভদ্রলোক। এরপরে তার দল ম্যাচে ফিরল, গোল করলেন আরো একবার সেই মার্কাস ইয়োরেন্তে, যে ইয়োরেন্তে অ্যানফিল্ডকে কাঁদিয়েছিলেন 2020 সালে এবং দিয়েগো সিমিওনে সম্ভবত ধরেই নিয়েছিলেন ম্যাচটা থেকে তার দল কিছু না কিছু একটা পেতে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত যখন ফন ডাইক ওই গোলটা করলেন, এরপরে ডাগ আউটে মেজাজ হারালেন দিয়েগো সিমিওনে। সিমিওনে গিয়ে দর্শকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন, তারপরে গিয়ে তাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো। অথচ দিয়েগো সিমিওনে এমন একজন কোচ যিনি সাধারণত মেজাজ হারান শুধুমাত্র ডাগ আউটেই, প্লেয়ারদের সঙ্গে, অফিসিয়ালদের সঙ্গে, এই ছাড়া দর্শকের সঙ্গে তার আসলে বাকবিতণ্ডা হওয়ার কথা নয়। দর্শক গ্যালারি থেকে যত ধরনের বিদ্রুপী তার দিকে ছুটে আসুক না কেন, হ্যাঁ ওটা নিয়ে এখন ইনভেস্টিগেশন হবে হয়তো, কিন্তু সিমিওনে যেভাবে লাল কার্ড দেখলেন দর্শকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে, এটা সিমিওনের ক্যারিয়ারে নতুন একটা
অধ্যায়, যেটা আগে হয়তো কখনো সেভাবে ছিল না। এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের দ্য আগলি ঘটনা সম্ভবত দিয়েগো সিমিওনের মেজাজ হারিয়ে রেড কার্ড দেখা। মেজাজ অনেকেই হারাতে পারেন, তাই বলে দিয়েগো সিমিওনে এইভাবে বিদ্রূপের জবাব দিতে গিয়ে এটা হতেই পারে না। পয়েন্ট নাম্বার 3-তে চলুন আমরা চলে যাই। রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলা আমাদের প্রয়োজন, তাই না? নাম্বার 3, রিয়াল মাদ্রিদের একাল, রিয়াল মাদ্রিদের সেকাল। শাবি আলোনসোর আন্ডারে অলিম্পিক মার্সেইকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ভালো সূচনা রিয়াল মাদ্রিদের হয়েছে এবং ওই জায়গাতে একটা বিতর্কিত পেনাল্টি নিশ্চয়ই সব ঘটনার মূল কেন্দ্রবিন্দুতে চলেও গেছে। কিন্তু এই ম্যাচে কিলিয়ান এমবাপে আরো একবার পার করে দিয়েছেন শাবি আলোনসোর দলকে এবং সেখানে কিলিয়ান এমবাপে এখন রিয়াল মাদ্রিদের জার্সিতে 50 গোলের মাইল ফলক ছুঁয়ে ফেলেছেন। 50টা গোল ছুঁতে তার বেশি ম্যাচ লাগে নাই ঠিকই, কিন্তু এই ক্লাবটার নাম তো রিয়াল মাদ্রিদ। তাদের এই জায়গায় এত লেজেন্ড আছেন যারা আসলে এর কম ম্যাচেই এর আগে 50 গোলের মাইল ফলক ছুঁয়ে এইসব রেকর্ড ফেকর্ড আগে থেকেই গড়ে গেছেন। এই কারণেই আপনার এমবাপেকে খুঁজতে হলে পরের পাতায় যেতে হবে এবং ক্রিস্টিয়ানো রোনালদোর লেগেছিল 54 ম্যাচ, এরপরে কিলিয়ান এমবাপের লাগলো 64 ম্যাচ। যদিও তিনি রোনালদো নাজারিও, করিম বেনজিমা অথবা রাউল গঞ্জালেজ রিয়াল মাদ্রিদের ইতিহাসের অল টাইম স্কোরার্সদের কাতারে যারা আছেন তাদের চেয়ে অন্ততপক্ষে 50 গোলের মাইল ফলক ছোঁয়াতে কম সময় বা কম ম্যাচ নিয়েছেন। কিন্তু এই ম্যাচের আসল আলোচনা কি কিলিয়ান এমবাপেকে নিয়ে হওয়া উচিত? এই ম্যাচ থেকে আমরা আরও একটা ব্যাপার জেনেছি, সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র এখন আর এই রিয়াল মাদ্রিদ দলে অপরিহার্য নয়। হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়র মাঠে নেমেছিলেন, সেকেন্ড যে পেনাল্টিটা রিয়াল মাদ্রিদ পেয়েছে তাতে তার খানিকটা অবদান হয়তো ছিল, কিন্তু শাবি আলোনসো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তিনি চ্যাম্পিয়ন্স লিগের যে কোনো ম্যাচে স্টার্ট করতে পারেন তার দলের ফিফা দ্য বেস্ট খেতাব পাওয়া গতবারের ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়া। এই দলে কারো জায়গা পাকা নয়, এই বার্তাটাই সম্ভবত শাবি আলোনসো পুরো দলকে দিয়ে রেখেছেন। শাবি আলোনসোর আন্ডারে ভিনিসিয়াস জুনিয়র এই সিজনে সব প্রতিযোগিতায় ম্যাচ খেলেছে 11টা, তার ভেতরে 9টাতেই স্টার্ট করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু তার অনেকগুলো ছিল আবার ক্লাব ওয়ার্ল্ড কাপে। এই সিজনের দিকে যদি আমরা তাকাই, সিজনের ফার্স্ট ম্যাচে ওসাসুনার বিপক্ষে 78 মিনিট ভিনিসিয়াস খেলেছিলেন, ওভিওদের সঙ্গে বদলি হিসেবে নেমে একটা গোল আর অ্যাসিস্ট করেছিলেন। রিয়াল মায়োরকার সঙ্গে 72 মিনিট পর্যন্ত ছিলেন ঠিকই, সোসিয়েদাদের সঙ্গে 68 মিনিট খেললেও গোল বা অ্যাসিস্ট কিছু করা হয় নাই। অলিম্পিক মার্সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে যখন টিম শিটে আপনি ভিনিসিয়াস জুনিয়রের নামটা দেখতে পান নাই, তার জায়গায় রদ্রিগোকে দেখেছেন, তখন আপনার মনে একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসার কথা যে শাবির সঙ্গে ভিনিসিয়াসের আসলে কি কোনো দূরত্বের সূচনা হয়েছে? দূরত্ব যদি তৈরি হয়ে থাকে সেটা কি রিয়াল মাদ্রিদ বোর্ড জানে? স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে যে রিয়াল মাদ্রিদ বোর্ড অবগত আছে যে ভিনিসিয়াস জুনিয়রকে শাবি আলোনসো নিয়মিত গেম টাইম দিচ্ছেন না। রিয়াল মাদ্রিদ বোর্ড এটাও জানে ভিনিসিয়াস জুনিয়রের পক্ষ থেকে নতুন কন্ট্রাক্টের জন্য যে টাকার অঙ্ক চাওয়া হয়েছে সেটা রিয়াল মাদ্রিদ এই বছরই দিতে রাজি না। এই জায়গায় একটা দূরত্ব থাকতে পারে, অথবা শাবি আলোনসোর উপরে রিয়াল মাদ্রিদ বোর্ডের এত অগাধ বিশ্বাস আছে যে ভিনিসিয়াসকে হয়তো স্লো স্টার্টের পরে যে কোনো সময় নিয়মিত করাও হতে পারে, এই ধরনের বিশ্বাসও রিয়াল মাদ্রিদের বোর্ডের ভেতরে থাকতে পারে। কিন্তু শাবি আলোনসো যখন তাকে ম্যাচ শেষে জিজ্ঞাসা করা হলো যে ভিনিসিয়াস কেন দলে নাই, তার মতো প্লেয়ার কেন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্টার্ট করবে না, তখন আবার উল্টো উত্তর দিচ্ছেন, বলছেন যে সবার কাছেই সুযোগ আসবে, কেউ সব ম্যাচ খেলবে না, এই নিয়ে কারো মন খারাপ করার দরকার নাই, সবাইকে আমাদের প্রয়োজন হবে কারণ এখনের সূচি ঠাসা। ভিনি ভালো করেছে, রদ্রিগো বেশ কিছুক্ষণ খেলেছে, ব্রাহিমও বেঞ্চ থেকে নামলো, এটাই হবে। বদলি যারা নেমেছে তাদের ইম্প্যাক্ট বেশ পজিটিভ ছিল। মানে শাবি এখানে মূলত রদ্রিগো, ভিনিসিয়াস সবাইকে এক কাতারে মাপছেন। রদ্রিগোই তো স্টার্ট করেছিলেন, পরে গিয়ে ভিনিসিয়াস তার জায়গাটায় নামলেন। জানি না শাবির মাথায় কি আছে, কিন্তু শাবি যে ডিফারেন্ট প্যাটার্নের প্রেসিংয়ে দলটাকে অভ্যস্ত করছেন, যেখান থেকে রেজাল্টও আসছে, লা লিগা 4টা ম্যাচে জয়, অলিম্পিক মার্সের সঙ্গে ডমিনেট করে রিয়াল মাদ্রিদকে শেষ পর্যন্ত 2-1 গোলে জিততে হয়েছে। যদিও এই ম্যাচটা সম্ভবত তাদের প্লেইং স্টাইলের ভিত্তিতে আরও আগেই বের করে আনা উচিত ছিল। মার্সেই গোলকিপার একটা দুর্দান্ত ম্যাচ কাটিয়েছেন, নইলে হয়তো রিয়াল মাদ্রিদকে আমরা আরো আগে এই ম্যাচটা ছিনিয়ে আনতে দেখতে পেতাম। কিন্তু শাবি আলোনসো আসলে ওইটাতে ফোকাস করছেন, তার দলের ডিফারেন্ট প্রেসিং এর সঙ্গে যারা আসলে যায়, তার দলের ডিফারেন্ট প্লেইং স্টাইলের সঙ্গে যখন দরকার তার সঙ্গে যিনি যায় তাকে তিনি প্রেফার করছেন। এবং এই দলে ওই যে কিলিয়ান এমবাপে যিনি রেকর্ডের পর রেকর্ড গড়ছেন,
তিনি একমাত্র সম্ভবত স্টার্টার, আর তিবো কোর্তোয়া এই ছাড়া কারো জায়গাটাই সম্ভবত তিনি পাকাপোক্ত রাখছেন না। চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট গেম উইকে এই প্রশ্নটা তাই উঠছেই যে রিয়াল মাদ্রিদ আসলে ভিনিসিয়াসকে নিয়ে কি করছে। চ্যাম্পিয়ন্স লিগের পরের ম্যাচে যখন শাবি আলোনসো খেলতে যাবেন তখন তার দলের রাইট ব্যাক নিয়েও ঝামেলা হবে, সেটা যখন আমরা পরের দিকে দেখবো যে নেক্সট উইকে কি কি গেম আছে, নেক্সট গেম উইকে, তখন বোধহয় আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারবো। তবে ভিনিসিয়াস, রিয়াল মাদ্রিদ এই জায়গায়, এই আলোচনায় সামনের দিনগুলোর দিকে তাকিয়ে থাকতে সম্ভবত আমাদেরকে হচ্ছে। পয়েন্ট নাম্বার 4, হ্যারি কেইন ইজ হিয়ার। বুন্দেসলিগায় একের পর এক গোল করছিল বায়ার্ন মিউনিখ। এখন প্রশ্ন হচ্ছে যে বুন্দেসলিগায় এত গোল, চ্যাম্পিয়ন্স লিগে তারা কি করবে? এটাই তো ম্যাচের আগে আলোচনায় ছিল। হ্যারি কেইন আমাদেরকে বলছেন বুন্দেসলিগায় তিনি যত না সুযোগ তার দল ক্রিয়েট করে, তার চেয়ে নাকি চ্যাম্পিয়ন্স লিগে হ্যারি কেইনের দল বেশি সুযোগ ক্রিয়েট করে, এটা তার দাবি, এবং এই কারণে নাকি তার গোল করতেও সুবিধা হয়। এর পক্ষের যুক্তিটা হচ্ছে এরকম যে বুন্দেসলিগার দলগুলো জানে বায়ার্ন মিউনিখ শক্ত দল, তারা ডিফেন্ড করে খুব মনোযোগ দিয়ে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের দলগুলো আসলে জিততেই আসে ওখানে, এবং তখন কিছুটা স্পেস তৈরি হয়, সেই ওপেন প্লে থেকে তারা গোল আদায় করতে পারে, এবং যেই গোলের শেষটা আসলে আসে বেশিরভাগ ক্ষেত্রেই হ্যারি কেইনের কাছ থেকে। জোড়া গোল করে চেলসিকে হারিয়ে এই সিজনে গোলের ট্যালি কই নিয়ে গেছেন হ্যারি কেইন। দেখুন 10টা ম্যাচ হয়েছে, 6টা গেম হয়েছে, 10টা গোল করেছেন, 3টা অ্যাসিস্ট। এটা হচ্ছে তার শুধুমাত্র এই সিজনের ফিরিস্তি। আর গোটা বায়ার্ন মিউনিখ ক্যারিয়ারে 102 ম্যাচে তার 95টা গোল, 29টা অ্যাসিস্ট। অবিশ্বাস্য। এইসব ডেটা দিয়ে একটা প্লেয়ারের আসলে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারার কথা। বায়ার্ন মিউনিখ নোন ফর দেয়ার স্ট্রাইকার্স, তাই না? যে নাম্বার 9-এ তাদের সবসময় একটা প্রলিফিক স্ট্রাইকার থাকে। সেই নাম্বার 9 যখন রবার্ট লেভানডস্কি চলে গেলেন, বার্সেলোনাতে একটু শূন্যস্থান তৈরি হয়েছিল। হ্যারি কেইন আবার চলে এসেছেন। এই কেইনের উপরে ভরসা করে এক পাশে ওলিজে, অন্য পাশে লুইজ, তাদেরকে ঘিরে বায়ার্ন মিউনিখ এবার চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নটা দেখবে। কিন্তু সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে হ্যারি কেইন থাকবেন, কারণ হ্যারি কেইনের চ্যাম্পিয়ন্স লিগ রেকর্ড যখন আপনি দেখবেন তখন আপনি জানেন হ্যারি কেইন বিলংস দেয়ার অ্যাট দ্য টপ অফ দ্য গেম। টটেনহ্যামে নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগ খেলা হয় নাই হ্যারি কেইনের, কিন্তু যখন থেকে তিনি নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন বায়ার্ন মিউনিখে আসার পর থেকে, এরপরে যে ডেটা সেটা আমাদেরকে বলছে যে তার চেয়ে বেশি গোল আর কেউ এই সময়ের ভেতরে চ্যাম্পিয়ন্স লিগে করতে পারে নাই। কিলিয়ান এমবাপে, রাফিনিয়া, এর্লিং হল্যান্ড, রবার্ট লেভানডস্কি সবাইকে ছাপিয়ে সবার ওপরের নামটা গত 2 সিজন ধরে হ্যারি কেইন। শুধুমাত্র ওখানে থামলেই হচ্ছে না, দুটো ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে মিনিমাম 20+ গোল করেছেন। এরকম ফুটবলার আছেন 3 জন, দ্য গ্রেট ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র এবং ইউ নো হু, হ্যারি কেইন। এরপরে হ্যারি কেইন যদি বলেন যে আমার তো শিরোপা জেতা হয়েছে বুন্দেসলিগা, আমার খরা কেটেছে, আমি আর চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই, তাকে কি দায় দেওয়া যায়? দেখা যাক প্রিন্সন কোম্পানি তার এই দলটাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কত দূর যেতে পারেন। যত দূরই তিনি যাক না কেন বা যান না কেন, তার সব কিছুর ভেতরেই থাকবেন হ্যারি কেইন, এবং হ্যারি কেইনকেই এই পারফরমেন্সটা সম্ভবত টেনে আনতে হবে। এরপরে চলুন আমরা চলে যাই পয়েন্ট নাম্বার 5-এ। নেক্সট স্টপে কি আছে, নেক্সট গেম উইকে কি কি ম্যাচ আছে। নেক্সট স্টপের আগে আমার মনে হয় শুরুতে বলা দরকার, নেক্সট বার যখন চ্যাম্পিয়ন্স লিগ ফিরছে এই মাসের শেষ দিকে, আগামী মাসের শুরুর দিকে, তখন সবার আলো কেড়ে নেবেন দ্য গ্রেট জোসে মরিনিও। জোসে মরিনিও ইজ ব্যাক চ্যাম্পিয়ন্স লিগে। তিনি ফিরছেন এবং কি নাটকীয়ভাবে ফিরছেন। তার কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল যে বেনফিকাকে দিয়ে, যে বেনফিকা ছেড়ে পরে তিনি পোর্তোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে গোটা বিশ্বে সাড়া ফেলে দিলেন। এরপরে তার কোচিং ক্যারিয়ার আলো ঝলমলে শেষ দিকটায় এসে কিছুটা মিলিয়ে গিয়েছিলেন। স্পেশালি ফেনারবাচের সময়টায় জোসে মরিনিওকে নিয়ে হয়তো অত বেশি কথা বলার সুযোগ হয় নাই, কিন্তু তারপরও তুরস্কের লিগে জোসে মরিনিও গেছেন বলেই আমরাও বাংলাদেশে বসে এই 5 মিশালিতে বারবার তাকে নিয়ে কথা বলেছি, কারণ জোসে মরিনিও ক্যারেক্টারটাই এমন। বেনফিকাকে নিয়ে আমাদের কথা হচ্ছিল না, কিন্তু এবার প্রতিবার বেনফিকা নয়, জোসে মরিনিওকে নিয়ে কথা হচ্ছে। 25 বছর পর তিনি বেনফিকার হট সিটে ফিরেছেন, এবং বেনফিকার এই দলটাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে আপনি নেক্সট গেম উইকেই দেখতে পাবেন জোসে মরিনিওকে ম্যাচ কাদের সঙ্গে। ইন্টারেস্টিং ব্যাপার, তার গল্পটাই এমন। চেলসির বিপক্ষে ম্যাচ রয়েছে বেনফিকার, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে তার নতুন ডেবিউটা হবেই আসলে ওই ম্যাচ দিয়ে। ইন্টারেস্টিং আরো একটা ফ্যাক্ট এখানে আছে, যে বেনফিকা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছে ফেনারবাচেকে বাদ করে দিয়ে। সেই ফেনারবাচে শেষ পর্যন্ত জোসে মরিনিওকে বরখাস্তই করেছিল এই কারণে যে তাদের দল বেনফিকাকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে পারে নাই।
এবং সেই জোসে মরিনো এখন যাচ্ছেন বেনফিকাতে, মানে চলে তো গেছেনই বেনফিকাতে, যেখানে তিনি তার দলকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে লড়বেন। আর ফেনারবাচেতে এসেছিলেন নিশ্চয়ই এতক্ষণে আপনি জেনে গেছেন আক্তার কোগলু, যিনি জোসে মরিনিওকে বাদ করে দিয়েছিলেন, বাদ করে দিয়ে তিনি গেছেন ফেনারবাচেতে, আর জোসে মরিনিও তিনি গেছেন ওখানে। একজন প্লেয়ার, একজন কোচ। নিশ্চয়ই চ্যাম্পিয়ন্স লিগ আমাদেরকে কখনোই মুগ্ধ করতে বাদ দেয় না, নানান সব গল্পের সূচনা সেখান থেকে হয়। যাই হোক, আমরা নেক্সট উইকের বা নেক্সট গেম উইকের ম্যাচগুলো দেখছি। কাইরাতের সঙ্গে রিয়াল মাদ্রিদের ম্যাচ, অর্থাৎ সেই কাইরাতে ভ্রমণ করতে হবে কাজাখস্তানে রিয়াল মাদ্রিদকে, 15 বারের চ্যাম্পিয়নদের। সেই ম্যাচে শাবি আলোনসোর সামনে প্রশ্ন থাকবে যে কে হবেন তার রাইট ব্যাক, যেহেতু ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ইনজুরিতে ছিটকে গেছেন। রাইট ব্যাকের পজিশনে পরে নামা দানি কারভাহাল রেড কার্ড দেখেছিলেন, তাই রাইট ব্যাকের পজিশনটা ফাঁকা আছে। আতালান্তা, ক্লাব ব্রুজ, মার্শেই, আয়াক্স, ইন্টার মিলান, স্লাভিয়া প্রাহা। যে ইন্টার মিলান এই উইকে জিতলো 2টো হেডেড গোলে, দুটোই করেছেন মার্কাস তুরাম। তার যে উচ্চতা এবং সেট পিসে দক্ষতা, দুটোই তিনি কাজে লাগিয়েছেন। চেলসির সঙ্গে বেনফিকার ম্যাচ তো আমরা দেখলামই, পাফোস বায়ার্ন মিউনিক, গালাতাসারের সঙ্গে খেলবে লিভারপুল, বোদো গ্লিমট এবং টটেনহ্যাম, আতলেতিকো মাদ্রিদ, আইনট্রাক ফ্রাঙ্কফুর্ট। আর এরপরে এই সপ্তাহে সম্ভবত, মানে পরের সপ্তাহে সবচেয়ে বড় ম্যাচ একটাই, বার্সেলোনা ভার্সেস পিএসজি। দেখবেন না? দেখতে হবে তো, তাই না? এর আগে কত রকম গল্প পরিবর্তন হয়ে যাবে। উসমান দেমবেলে হয়তো একটা ব্যালন ডিওর জিতেও ফেলবেন, দেমবেলে থাকবেন কি থাকবেন না তাও আমরা জানি না। সম্ভবত ওই ম্যাচে তার থাকা হবে না, এবং বার্সেলোনার ওই ম্যাচটা সম্ভবত হতে যাচ্ছে মনজুইকে। অর্থাৎ বার্সেলোনা গতবার পর্যন্ত যে মাঠটাকে ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে এসছে। এই ছিল আমার এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের সেরা 5 ঘটনা। নিশ্চয়ই অনেক কিছু মিস করে গেছি বরাবরের মতোই, নিশ্চয়ই আপনি আছেন আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.